কি রাইট ফর্ম ভার্ব নিয়ে মাথা নষ্ট? আজকে রাইট ফর্ম ভার্বের এমন একটা নিয়ম আমি আপনাদের সামনে আজকে প্রকাশ করে দিচ্ছি, যে একটা নিয়ম যদি আপনি জানেন তাহলে আপনি 80% রাইট ফর্ম ভার্বের 70 থেকে 80% মার্ক পাবেন, এবং কখনো কখনো আপনি 100% মার্কও পেতে পারেন। নিয়মটা ভালো করে শিখে নেন। আজকে আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাই দিব যে একটা নিয়ম আপনার কত বড় উপকার করবে রাইট ফর্ম ভার্বে। ওকে, দেখেন, আপনি এই রাইট ফর্ম ভার্বের যে নিয়মটা মনে রাখবেন সেটা হচ্ছে অ্যাক্টিভ সাবজেক্ট। কি বললাম? অ্যাক্টিভ সাবজেক্ট। শোনেন, সাবজেক্ট কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ সাবজেক্ট আর একটা হচ্ছে প্যাসিভ সাবজেক্ট। দেখেন, আর একটা কি, আর একটা হচ্ছে প্যাসিভ সাবজেক্ট। একটা হচ্ছে অ্যাক্টিভ সাবজেক্ট আর একটা হচ্ছে প্যাসিভ সাবজেক্ট। তো এটা একটু নিশ্চয় জানা দরকার যে অ্যাক্টিভ সাবজেক্টটা কি আর প্যাসিভ সাবজেক্টটা কি। অ্যাক্টিভ সাবজেক্ট হচ্ছে সাবজেক্টের জায়গায় যে থাকে সে যদি ওই কাজটা করতে পারে তাহলে সেটাকে বলা হয় অ্যাক্টিভ সাবজেক্ট। আর সাবজেক্টের জায়গায় যে থাকে সে যদি ওই কাজটা করতে না পারে তাহলে সেটা হচ্ছে প্যাসিভ সাবজেক্ট। ব্যাস, এই দুটো মনে রাখবেন। উদাহরণ দেওয়া লাগবে, দিচ্ছি, ওয়েট। একটু খেয়াল করেন, ধরেন আমি একটা সেন্টেন্স লিখি যে হি ড্যাশ গো টু স্কুল, একটা সেন্টেন্স লিখলাম। আর একটা হচ্ছে দি রুম ড্যাশ ক্লিন ইয়েস্টারডে। এই যে খেয়াল করেন, এখন সাবজেক্ট হচ্ছে এটাও সাবজেক্ট এটাও সাবজেক্ট। একটু খেয়াল করেন তো, এই যে হি যে লিখলাম, এই হিটা, হি মানে সে, গো মানে যাওয়া, বলেন সে যাইতে পারে কি পারে না? উত্তর হচ্ছে হ্যাঁ, যেতে পারে। তার মানে এটা হচ্ছে এই যে অ্যাক্টিভ সাবজেক্ট। এটা কি? অ্যাক্টিভ সাবজেক্ট। এই কাজটা এই সাবজেক্ট করতে পারছে, মানে এটা অ্যাক্টিভ সাবজেক্ট। আর এইবার খেয়াল করেন যে এই যে ক্লিন, ক্লিন মানে হচ্ছে কি পরিষ্কার করা। এখন বলেন এই যে রুম, এটা কি পরিষ্কার করতে পারে কি পারে না? উত্তর হচ্ছে না, রুম নিজে থেকে পরিষ্কার করতে পারে না। তার মানে এই সাবজেক্টটা হচ্ছে প্যাসিভ সাবজেক্ট। তা আপনি যেটা মনে রাখবেন সেটা হচ্ছে এই যে অ্যাক্টিভ সাবজেক্ট, এই অ্যাক্টিভ সাবজেক্টের পরে যে কয়টা গ্যাপ থাকবে সবগুলো, দুই একটা ব্যতিক্রম বাদে, সবগুলো ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে অথবা পাস্ট ফর্ম হবে। কি হবে? হয় প্রেজেন্ট ফর্ম হবে অথবা পাস্ট ফর্ম হবে। জাস্ট এই একটা নিয়ম মনে রাখবেন, যদি অ্যাক্টিভ সাবজেক্টের পরে গ্যাপ থাকে তাহলে কি হবে? হয় ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা ভার্বের পাস্ট ফর্ম। কিভাবে বুঝবেন? দেখবেন যে গল্পটা আপনাদের দেওয়া থাকবে, আপনারা এসএসসির স্টুডেন্ট হয়ে থাকেন, এইচএসসির স্টুডেন্ট হয়ে থাকেন, বা যে ক্লাসের স্টুডেন্ট হয়ে থাকেন, দেখবেন যে গল্পটা দেওয়া থাকবে, সেই গল্পটা যদি বর্তমানের প্রেজেন্টের গল্প হয় তাহলে সবগুলোতে আপনারা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবেন। আর গল্পটা যদি অতীতকালের হয় তাহলে অ্যাক্টিভ সাবজেক্টের পরে যে কটা গ্যাপ থাকবে সবগুলো পাস্ট ফর্মে বসাবেন। ব্যাস, এই একটা নিয়ম আপনি শুধু মনে রাখবেন, একটু ভালো করে মনে রাখবেন। আপনি 70 থেকে 80% রাইট ফর্ম ভার্ব কভার করতে পারবেন। দেখেন, এইবার আসেন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে আওয়ার অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি, আমাদের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ড্যাশ অফ ইয়েস্টারডে। দেখেন ইয়েস্টারডে আছে, তার মানে অতীতকালের ঘটনা, এবং অ্যাক্টিভ সাবজেক্টের পর গ্যাপ। এখন আমরা যে ভার্বটাই বসাবো সেটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্মে বসাবো। এখন কোন ভার্বটা বসাবো? দেখেন এখানে কি আছে? অফ আছে। এর মধ্যে এমন একটা ভার্ব আছে যে ভার্বের পরে সবসময় অফ বসে। সেটা কি? সেটা হচ্ছে কাম। কামের সাথে কেম অফ, কেম অফ মানে কোনো কিছু ঘটা, কোনো কিছু হওয়া, এমনকে কেম অফ বলা হয়, মানে কাম অফ বলা হয়। এবং গল্পটা যদি পাস্টের, আমরা এখানে বলবো কেম অফ। অর্থাৎ আওয়ার অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি কেম অফ ইয়েস্টারডে, গতকালকে আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছিল, মানে ছিল, ঘটেছিল। এবার আসেন উই, অ্যাক্টিভ সাবজেক্টের পরে গ্যাপ। উই ড্যাশ আওয়ার স্কুল ক্যাম্পাস ভেরি নাইসলি, আমরা আমাদের স্কুল ক্যাম্পাসকে সুন্দরভাবে ড্যাশ করেছিলাম। কি করেছিলাম? এই যে ডেকোরেট করেছিলাম। ডেকোরেট মানে কি? সাজানো।
সাজিয়েছিলাম। তাহলে যেহেতু গল্পটা পাস্টের, আমরা এখন যতগুলা গ্যাপ অ্যাক্টিভ সাবজেক্টের পরে পাবো সবগুলো ভার্বের পাস্ট ফর্ম করে দিব। তাহলে এটা কি করব? এই হচ্ছে ডেকোরেটেড, ডেকোরেটেড। দেখেন, তাহলে ওই ডেকোরেটেড আওয়ার স্কুল ক্যাম্পাস ভেরি নাইসলি। আমরা সুন্দরভাবে আমাদের স্কুল ক্যাম্পাসকে সাজিয়েছিলাম। দ্য সেরিমনি ড্যাশ অ্যাট 3 PM। দেখেন, অনুষ্ঠানটি বিকাল 3টায় শুরু হয়েছিল। শুরু হওয়া ইংরেজি কি? স্টার্ট, মানে শুরু হওয়া। তাহলে লেখেন স্টার্টেড। দেখেন, অ্যাক্টিভ সাবজেক্টের পরে গ্যাপ, পাস্ট ফর্ম। তাহলে দি সেরিমনি স্টার্টেড অ্যাট 3 PM। অনুষ্ঠানটি বিকেল 3টায় শুরু হয়েছিল। আওয়ার হেডমাস্টার ওভার দ্য ফাংশন। আমাদের প্রধান শিক্ষক অনুষ্ঠানে কি করেছিলেন? অনুষ্ঠানের সভাপতিত্ব করেছিলেন। এটাও অ্যাক্টিভ সাবজেক্টের পরে গ্যাপ, আমরা দিব প্রিসাইডেড, প্রেসিডেড। দেখেন, আওয়ার হেডমাস্টার প্রেসিডেড ওভার দ্য ফাংশন। আমাদের প্রধান শিক্ষক অনুষ্ঠানে সভাপতিত্ব করেছিলেন। অ্যান্ড দি এডুকেশন মিনিস্টার, এবং শিক্ষামন্ত্রী ড্যাশ দ্য চিফ গেস্ট। দেখেন, এটা সাবজেক্ট, এটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। মাঝখানে কি লাগবে? একটা লিঙ্কিং ভার্ব লাগবে। তো আমাদের লিঙ্কিং ভার্বটা কি দিব? এখানে দেখেন বি আছে, তো বি কে ভাঙলে অ্যামিজার ওয়াজার হয়। গল্পটা যেহেতু পাস্টের, তাহলে আমরা বলবো ওয়াজ। দেখেন, তাহলে দ্য এডুকেশন মিনিস্টার ওয়াজ দ্য চিফ গেস্ট। শিক্ষামন্ত্রী ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি। দ্য ফাংশন, দেখেন এখানে কি আছে? উইথ আছে, এবং এরপরে একটা শব্দ আছে, সেটা হচ্ছে এই যে বিগিন। বিগিনের পরে কি হয়? উইথ বসে। কোনো কিছু দিয়ে শুরু করাকে বিগিন উইথ বলা হয়। ওকে, তাহলে যেহেতু এটাও অ্যাক্টিভ সাবজেক্ট, এখন আমরা কি দেব? বিগেইন, পাস্ট টেন্সে বিগেইন। তাহলে দ্য ফাংশন বিগেইন উইথ দ্য রিসাইটেশন ফ্রম দি হোলি কোরআন। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়েছিল। অন অফ আওয়ার সিনিয়র টিচার্স, আমাদের একজন সিনিয়র শিক্ষক ড্যাশ আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট। অ্যানুয়াল রিপোর্টকে ড্যাশ আউট করেছিল। কি এই দেখেন, এই যে আউট দেখতেছেন না, এর মধ্যে এমন একটা ভার্ব আছে যে ভার্বের পরে আউট বসে। সেটা কি? সেটা হচ্ছে এই যে রিড আউট। রিড আউট মানে কোনো কিছু পড়ে শোনানো। রিড মানে পড়া, আর রিড আউট মানে কি? কোনো কিছু পড়ে শোনানো। তাহলে আমরা রিডের পাস্ট ফর্ম হচ্ছে রিডই হয়, এই জন্য এখানে আমরা লিখবো রিড। অর্থাৎ অন অফ আওয়ার সিনিয়র টিচার্স রিড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট। আমাদের একজন সিনিয়র শিক্ষক কি বার্ষিক প্রতিবেদন পড়ে শোনালেন। দ্য অনারেবল চিফ গেস্ট ড্যাশ এ ব্রিফ ইনকারেজিং স্পিচ। আমাদের প্রধান অতিথি, সম্মানিত প্রধান অতিথি কি করেছিলেন? উৎসাহমূলক একটি বক্তব্য দিয়েছিলেন। বক্তব্য দেওয়ার ইংরেজি কি? ডেলিভার। এবং এটাও যেহেতু অ্যাক্টিভ সাবজেক্টের পর গ্যাপ, এখানেও আমরা ভার্বের পাস্ট ফর্ম করে দিব, অর্থাৎ ডেলিভার্ড, ডেলিভার্ড। দেখেন, তাহলে দ্য অনারেবল চিফ গেস্ট ডেলিভার্ড এ ব্রিফ ইনকারেজিং স্পিচ। আমাদের প্রধান অতিথি উৎসাহমূলক বক্তব্য দিয়েছিলেন। ড্যাশ আস টু বি রেগুলার। দেখেন, একটা সেন্টেন্সে একটা ভার্ব থাকা সত্ত্বেও ওই সেন্টেন্সে যদি আরেকটা গ্যাপ থাকে, তাহলে সেটা ভার্ব প্লাস আইএনজি হয়। তাহলে আমরা এখন কি দিব? ড্যাশ আস টু বি রেগুলার ইন স্টাডিজ। পড়াশোনাতে কি নিয়মিত হওয়ার ড্যাশ করে, কি করে? উপদেশ দিয়ে। তাহলে আমরা এখানে বলবো অ্যাডভাইজিং, অ্যাডভাইজিং। দেখেন, আমাদেরকে পড়াশোনায় নিয়মিত হওয়ার উপদেশ দিয়ে তিনি একটি উৎসাহমূলক বক্তব্য দিয়েছিলেন, আমাদের ওই যে সম্মানিত প্রধান অতিথি। অ্যান্ড ড্যাশ পার্ট ইন দ্য মুভমেন্ট এগেনস্ট ইলিটারেসি। এবং নিরক্ষরতার বিরুদ্ধে আমাদেরকে একটি আন্দোলনে অংশ নেওয়ার জন্য বলেছিলেন। একটু খেয়াল করেন, এই যে পার্ট দেখতেছেন, ড্যাশ পার্ট ইন, এটাকে বলা হয় টেক পার্ট ইন, মানে কোনো কিছুতে অংশগ্রহণ করা। এটা একটা গ্রুপ ভার্ব, কোনো কিছুতে অংশগ্রহণ করা। তার ইংরেজিটা হচ্ছে টেক পার্ট ইন। তো এখানে আমরা কি দিব? টেক দিব। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এখানে আমরা টেক কেন দিব? তো মূলত এখানে মনে মনে একটা টু আছে। কি আছে? টু আছে। এই যে টু বি রেগুলার ইন স্টাডিজ, অর্থাৎ পড়াশোনায় নিয়মিত হওয়ার জন্য, এবং টু টেক পার্ট ইন দ্য মুভমেন্ট এগেনস্ট ইলিটারেসি। এইখানে আর টুটা দেওয়া লাগবে না, কারণ আমরা যদি এমন বলি, দেখেন যে হি ইজ রিডিং and gaining knowledge.
দেখেন এখানে মূলত হওয়ার কথা কি, যে হি ইজ রিডিং, সে পড়ছে, অ্যান্ড ইজ গেইনিং। তো যেহেতু অ্যান্ড দিয়ে সমজাতীয় শব্দ যোগ হয়, এই জন্য রিডিং এর পরে নতুন করে আমরা অ্যান্ড এর পরে আর এই ইসটা দেওয়া লাগবে না, ইসটা না দিলেও চলবে। তাহলে এখানে আমরা এই যে টু টেক, এই টু টেক না দিয়ে শুধু টেক দিলেই হয়ে গেল। এখন খেয়াল করেন যে এই জায়গাতে আমরা 8টা গ্যাপ পেয়েছি, যেটা ওই যে অ্যাক্টিভ সাবজেক্টে পড়ে। সেই 8টা গ্যাপ কি কি দেখেন, আমি একটু আপনাদেরকে জাস্ট মনে করে দিচ্ছি। সেই 8টা গ্যাপ হচ্ছে, এই দেখেন, এই একটা গ্যাপ, 2, 3, 4, তারপর হচ্ছে 5, 6, এরপরে যে 7, তারপর হচ্ছে 8। এই হচ্ছে 8টা গ্যাপ। দেখেন 10টা গ্যাপের মধ্যে 8টা গ্যাপই এসেছে ওই একটা নিয়মে। নিয়মটা কি, অ্যাক্টিভ সাবজেক্টের পরে গ্যাপ। ওকে, তো শুধু এই বোর্ডটা না, আপনারা অন্যান্য বোর্ড যখন প্র্যাকটিস করবেন তখন খেয়াল করে দেখবেন যে আপনাদের 6 থেকে 7টা বা 8টা গ্যাপ শুধু একটা নিয়মেই থাকে, সেটা হচ্ছে অ্যাক্টিভ সাবজেক্টের পরে গ্যাপ। ওকে, তো এই নিয়মটা একটু ভালোভাবে মাথায় রাখেন এবং প্র্যাকটিস করেন। আর আপনি যদি রাইটমা ভাবের পুরো বিষয়টা জানতে চান, তাহলে আমার ইউটিউবে একটা ভিডিও দেওয়া আছে। ভিডিওটি একদম ইয়েতে আপনার থাম্বনেইলে দেওয়া আছে, মাত্র 6টি নিয়মে রাইটমা ভার্ব। এই ভিডিওটা দেখবেন, এখানে 6টা নিয়ম আলোচনা করা হয়েছে, এবং স্পেশাল 6টা নিয়ম আলোচনা করা হয়েছে। যে 6টা নিয়ম যদি আপনি জানেন, তো রাইটমা ভার্ব আপনার কাছে একদম পানির মতো সহজ হয়ে যাবে। ওকে, তাহলে ভিডিওটা দেখে নেবেন। ওই ভিডিও লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে দেখে নেবেন, অথবা আই বাটনে দেওয়া আছে, সেখান থেকেও দেখে নিতে পারেন। ওকে, অথবা আমার ইউটিউব চ্যানেলে সার্চ করবেন রাইটমা ভার্ব, তাহলে আমার ওই যে 6টা নিয়মের ওই ভিডিওটা পাবেন। ওকে, আর আপনাদের জন্য আরেকটা সুখবর দিয়ে রাখছি, সেটা হচ্ছে ক্লাস 6 থেকে শুরু করে একদম হচ্ছে এসএসসি 2026, 6, 7, 8 এর একাডেমিক ইংলিশ, 9, 10 এর একাডেমিক ইংলিশ এবং এসএসসি 2026-এর ফাইনাল ডিভিশন ব্যাচ কিন্তু ইতোমধ্যে শুরু হয়ে যাচ্ছে। ওকে, আর সবার জন্য যারা ইংরেজিতে দুর্বল, একদম 0 লেভেল থেকে ইংরেজি শিখতে চান, সবার জন্য রয়েছে লার্নিং ইংলিশ 0 টু অ্যাডভান্স কোর্স। 0 টু অ্যাডভান্স কোর্সের ক্লাসে কিন্তু শুরু হচ্ছে। আপনি চাইলে এখন এই মুহূর্তে এই কোর্সে ভর্তি হতে পারেন। এই কোর্সগুলোতে অর্থাৎ একাডেমিক ইংলিশ অথবা 0 টু অ্যাডভান্স কোর্সে ভর্তি হওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন। ক্লাস কিন্তু শুরু হয়ে যাচ্ছে, দেরি করবেন না, দেরি করলেই ক্লাস মিস করবেন। যদি আপনি আমার কাছ থেকে ইংরেজির ভয়টা সারা জীবনের জন্য দূর করতে চান এবং ইংরেজির সম্পূর্ণ প্রস্তুতিটা আমার কাছ থেকে নিতে চান, তাহলে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং কোর্সে ভর্তি হয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।